সুপ্রভাত বন্ধুরা, আজ 28 জুন শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের আন্তর্জাতিক খবর। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা 56,000 ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে এবার কড়া বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, ইসরায়েল যদি গাজায় মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন না ঘটায়, তবে ইইউ ইসরায়েলের অংশদারিত্ব চুক্তি স্থগিত সহ আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইইউ এর এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক পর্যালোচনায় উঠে এসেছে ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য ও সহযোগিতা চুক্তির মানবাধিকার সংক্রান্ত শর্ত ভঙ্গের কথা। বিকল্প আনতে চলেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট মঙ্গলবার একটি নতুন আইন স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সরকার সমর্থিত একটি মেসেজিং অ্যাপ তৈরি করা হবে। এই অ্যাপ সরকারি সেবার সঙ্গে সংযুক্ত থাকবে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতোই বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমানোর পক্ষেই এটি তৈরি করা হয়েছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই তথাকথিত ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহারে জোর দিয়ে আসছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর অনেক পশ্চিমা প্রযুক্তি কোম্পানি রাশিয়া থেকে সরে যাওয়ায় নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরতা এখন মস্কোর জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিকল্প রাস্তা বহু আগেই চীন করে নিয়েছে। এই প্রথম ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন না শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রিও ডি জেনেরিওতে আগামী সপ্তাহের ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না। শীর্ষস্থানীয় উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই সম্মেলন এবারই প্রথম অনুপস্থিত থাকছেন তিনি। সূত্রের খবর, বিষয়টি সম্পর্কে বেইজিং ব্রাজিলিয়ান সরকারকে জানিয়েছে যে শি এই সম্মেলনের জন্য সময় দিতে পারছেন না। পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, যেমনটি তিনি 2023 সালে ভারতের G20 শীর্ষ সম্মেলনে করেছিলেন। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের হয়ে কাজ করা 700 ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান। বুধবার CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে 12 দিনের সংঘাতের সময় ইরানি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ইসরায়েলের ভাড়াটে বাহিনী অভিযোগে 700 জনকে গ্রেপ্তার করেছে, যাদের অনেকেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। এই ভাড়াটে ব্যক্তিরা মূলত ইরানের অভ্যন্তরে গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। ইরান সামরিক বাহিনী নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে জনসাধারণের প্রতিবেদন এবং গোয়েন্দা অভিযানের ভিত্তিতে এদের চিহ্নিত করেছে। টানটান উত্তেজনার পর সপ্তাহ শেষে কলম্বিয়ার পার্বত্য অঞ্চলের স্থানীয়দের হাতে আটক হওয়া 57 সেনাকে একটি সামরিক অভিযানে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এই সেনাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাউকা এলাকায় আটক করা হয়েছিল, যা বিদ্রোহী ইএমসি গোষ্ঠীর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই গোষ্ঠী মূলত কোকেন উৎপাদন এবং পাচারের সঙ্গে জড়িত। মন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, অপারেশন জাস্টিস নামে অভিহিত এই অভিযানে একটি গুলিও ছোড়া হয়নি। তিনি আরও বলেছেন, সেনাদের অপহরণের পিছনে ইএমসি গোষ্ঠীর নির্দেশ ছিল এবং স্থানীয়দের দিয়ে এই কাজ করানো হয়েছিল। লাখ লাখ কুকুরের কি হবে? কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সরকার কুকুর খাওয়া নিষিদ্ধ করার আইন কার্যকর করেছিল, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞার ফলে দেশের কুকুরের মাংস শিল্পে এক নতুন সংকট সৃষ্টি হয়েছে, যা অনেকের জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতো রেভারেন্ড জু ইয়ং বং এর ব্যবসা অস্বস্তিতে পড়েছে। তিনি কুকুর পালন করেছেন বিক্রি করার জন্য, কিন্তু ব্যবসা ঠিকঠাক চলছে না। তিনি জানিয়েছেন, গত গ্রীষ্মকাল থেকে আমরা কুকুর বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু বিক্রেতারা পাশ কাটিয়ে যাচ্ছেন, একটাও কুকুর বিক্রি হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার কুকুর বিক্রেতাদের কাছে এই মুহূর্তে বেশ কয়েক লাখ কুকুর মজুত আছে। আসছি দেশের খবরে। কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টে উঠে এসেছে এক বিবর্ণ ছবি। ত্রিপুরা রাজ্যে এ গ্রেড পেয়েছে মাত্র 3.5% পঞ্চায়েত। 9টি বিষয়বস্তুকে সামনে রেখে তৈরি ইন্ডেক্সের ডাহা ফেল করেছে ত্রিপুরা। ত্রিপুরার সরকারি দপ্তরে একটি সংরক্ষিত সার্ভার ক্রাশ করে গেছে বলে জানা গেছে। রাজ্য ডাটা সেন্টারে ভয়ঙ্কর বিপর্যয়, বহু তথ্য গুম হয়ে গেছে। বিপাকে পড়েছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। সংসদ নয়, আমার কাছে সংবিধানই সর্বোচ্চ, বললেন প্রধান বিচারপতি BR গাভাই। সবার ঊর্ধ্বে সংবিধান এবং গণতন্ত্রের 3টি শাখায় সংবিধানের অধীনে কাজ করে। ফের একবার তা স্পষ্ট করে দিলেন দেশের প্রধান বিচারপতি গাভাই। তার মতে, সংবিধানের মূল কাঠামো সংসদ সংশোধন করতে পারে, কিন্তু তাকে বদলাতে পারে না। গত মে মাসে সুপ্রিম কোর্টের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন গাভাই।
সেই উপলক্ষে বুধবার মহারাষ্ট্রের অমরাবতীতে সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথা তিনি বলেন। সেখানে তিনি বলেন, অনেকেই বলেন এবং বিশ্বাস করেন যে সংসদই সর্বোচ্চ, কিন্তু আমার কাছে ভারতের সংবিধান রয়েছে সর্বোচ্চ স্থানে। গণতন্ত্রের 3টি শাখা, আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। প্রধান বিচারপতি বলেন, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই একজন বিচারক স্বাধীন হয়ে যান না। মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিজেপি নেতা প্রমোদ কন্ধাকারের বিরুদ্ধে। তিনি বিজেপির পুনে ইউনিটের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ইতিমধ্যে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উত্তরপ্রদেশে জাতি বিদ্বেষের শিকার হলেন এক কথা প্রচারক। আক্রান্তের নাম মুকুটমণি সিং যাদব। তার অভিযোগ, ব্রাহ্মণ না হওয়ার কারণে অত্যাচার চালানো হয় তার ওপর, এমনকি মাথা ন্যাড়া করে এক মহিলার পায়ে নাক ঘষতেও বাধ্য করা হয়েছে তাকে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ সিং যাদব। ঘটনাটি ঘটেছে 22শে জুন উত্তরপ্রদেশের এটাওয়ার থানার অন্তর্গত দাদরাপুর গ্রামে। এক দেশ এক ভোট ব্যবস্থা চান ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সংসদীয় কমিটির কাছে হাজির হয়ে তিনি প্রস্তাবিত ব্যবস্থার পক্ষে সওয়াল করতে গিয়ে বিরোধীদের তোলা যাবতীয় অভিমত, আশঙ্কা নস্যাৎ করে দিয়েছেন। এমনকি নির্বাচন কমিশনের অবাধ স্বাধীনতার বিপক্ষে মত দিয়েছেন এই প্রাক্তন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি থাকাকালে বারে বারেই নির্বাচন কমিশনের স্বাধীনতা স্বাধিকারের পক্ষেই সওয়াল করেছিলেন চন্দ্রচূড়। এমনকি তার নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন বা মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগে কেন্দ্রীয় সরকারের একছত্র ক্ষমতা খর্ব করে রায় দিয়েছিলেন। ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি বাদ দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন RSS-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেলে, তার তীব্র ভাষায় নিন্দা করেছে CPIM পলিট ব্যুরো। শুক্রবার এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার RSS-এর উদ্দেশ্যকে উন্মোচিত করে দিয়েছে এই মন্তব্য। CPIM সাধারণ সম্পাদক MA বেবি RSS প্রধানের এই মন্তব্যকে ভারতের মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন। এখন রাজ্যের খবর। খাস কলকাতায় কলেজ ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। কলেজের মধ্যেই এবার ছাত্রীকে চরম নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য। অভিযোগকারিনীর অভিযোগ, 25 জুন রাত 7:30 থেকে 10:30টার মধ্যে ঘটে ঘটনাটি। এরপর কসবা থানায় অভিযোগ জানান তরুণী। পুলিশ সূত্রে খবর, এই গণধর্ষণের অভিযোগে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এর মধ্যে ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র, আর বাকি 2 জন ওই কলেজেরই পড়ুয়া। এই ঘটনায় যেই 3 জন অভিযুক্ত তারা সবাই এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূলের কর্মী। কলেজের একাধিক জায়গায় লেখা রয়েছে, মনোজিৎ মিশ্র আমাদের দাদা। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল টেস্ট হয়েছে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন অভিযোগকারিনী ছাত্রী। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। ইতিমধ্যেই কলেজের CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল। অভিযুক্ত 3 জনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। কসবা কাণ্ডে অভিযুক্তদের মঙ্গলবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় কলেজের সামনে বিক্ষোভ দেখান SFI, DYFI এবং মহিলা সমিতির কর্মীরা। বিক্ষোভে উপস্থিত DYFI রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। কলেজের গেটে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র, যুব, মহিলা কর্মীরা। কলেজের গেট টপকে কলেজের ভেতর গিয়ে TMCP পতাকা এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি খুলে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের ওপর বিক্ষোভ চলাকালীন লাঠি চালায় পুলিশ। একাধিক ছাত্র, যুব এবং মহিলা কর্মীরা আহত হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 6 জনকে আটক করা হয়েছে। কয়েকজনকে কসবা থানায়, বাকিদের নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের উদ্দেশ্যে। বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। বিস্ফোরণে জখম অভিযুক্ত তার বাবা শেখ আফসারের দাবি, ছেলে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত 21শে জুন শুক্রবার হাতিয়া গ্রামে 2 গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় 2 জনের, আহত হন 3 জন। ওই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। তদন্তে নেমে গ্রামেরই 2 জনকে গ্রেপ্তার করা হয়। তারপর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ কাইফ।
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য। শেষে খেলার খবর। সোমবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট সেন্টার কোর্টে ফাবিও ফগনিনির বিপক্ষে একটি কঠিন উদ্বোধনী ম্যাচ দিয়ে টানা তৃতীয় উইম্বলডন শিরোপার লক্ষ্যে লড়াই শুরু করবেন কার্লোস আলকারাজ। অপরদিকে প্রো লিগ থেকে ভারতীয় মহিলা দল অবনমনের মুখোমুখি। 14টি ম্যাচ খেলার পর 10 পয়েন্ট নিয়ে ভারত টেবিলের নিচে রয়েছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।